জরিনার বাপ ঘরে আসেননি? ও জরিনার বাপ। কে? আরে আমি ঘটক বলতেছি যে। ও ঘটক সাহেব, আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেননি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। বসেন বসেন বসেন। বাগিনা, এ বাগিনা, কোথায় গেল যে বাগিনা? জি মামা আসতেছি। এদিকে আসো, শোনো। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ বাগিনা, শোনো, ঘটক সাহেব এসেছেন, ওনার জন্য ভালো করে চা নিয়ে এসো। আসসালামু আলাইকুম বড় ওয়ালাইকুম সাহেব। আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। চা নিয়ে এসো। হ্যাঁ জি মামা আচ্ছা যাও। তো কি অবস্থা, কেমন আছেন আপনি? জরিনার বাপ, তো আপনার দিন কেমন চলতেছে ভাই? এই তো আছি, আপনার আছি আলহামদুলিল্লাহ। তো কি মনে করে হঠাৎ করে? মুই আসছিলাম যে আপনার মেয়ে জরিনা আছে না, জি হ্যাঁ। জরিনার জন্য একটা ভালো পোলা পাইছি। তাই নাকি? হ্যাঁ। ছেলে কেমন আপনার দিক? আরে জরিনা বাপ কি কোন ভাই, ছেলে দেখতে মাশাআল্লাহ, আপনার মেয়ের সাথে ভালো মানাবে। ও আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো কথা। হুম। তো আচ্ছা, তো ছেলে কি করে? আরে 10টা টেলা ভাই। লাগারি আছে? আরে টেলা না ভাই, 10টা ট্রাক আছে আর কি। আচ্ছা, তো ওদের বাড়িঘর কেমন, গঠন কেমন? আরে কি কম জরিনার বাপ, আরে বাড়ি বলতে হলো 10 তলা বিল্ডিং, বুঝছেন নি? নিচের তলা খালি। নিচের তলা খালি মানে হ্যাঁ। নিচের তলা নাই? না নিচের তলা মানে খালি বলতে এটা পার্কিং নাকি? পার্কিং? হ্যাঁ, গাড়ি পার্কিং। লেখাপড়া? ছেলে ডিগ্রি পাস করছে। ডিগ্রি পাস করেছে? হ্যাঁ। বাগিনা, দাও চা দাও, ঘটক ভাই চা দাও। বড় সাহেব চা খান। আপনি চা খান। আরে জরিনার বাপ আপনি নেন না ভাই। অসুবিধা না, আমি তো সকাল ধরেই 10 কাপ কোন রকম হয়ে গেছে, সাধারণ পেপার পত্রিকা পড়ি, আর কোনো কাজ নেই আমার। আচ্ছা, ঠিক আছে, আর তাহলে। শুধু চা খাই। আপনি খান, চা খান। তাহলে আপনি আগামীকাল ছেলে পক্ষকে নিয়ে আসেন। আরে ঠিক আছে জরিনার বাপ, তাহলে আমি আজকে উঠি, কালকে আমি ছেলেদেরকে সবাইকে নিয়ে আসবো আর কি। হ্যাঁ, ছেলে পক্ষকে নিয়ে আসেন, দেখে শুনে ওরাও দেখবে মেয়ে কেমন, আমরাও দেখবো, ঠিক আছে না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জরিনার বাপ, জরিনার বাপ, ও জরিনার বাপ। ঘটক সাহেব যে, আসে আসে। হ্যাঁ, কোথায় বড় কোথায় মেহমানকে নিয়ে হ্যাঁ, আসেন? আসেন আপনারা। বাইরে কেন না? আপনি আসেন। কোথায়? এখানে চলে আসুন। হ্যাঁ, বসেন এদিকে। বসুন, বসুন, বসুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, বসেন এদিকে, বসেন। কোথায় বাগিনা, কোথায় গেল রে? হ্যাঁ বাগিনা, কোথায় গেল বাগিনা? এই মেহমান আসছে, ওদের জন্য নাস্তা নিয়ে আসো, তাড়াতাড়ি আসো। আরে জরিনার বাপ, এটা বলেন ছেলের বাবা, বুঝছেন নি? আর ছেলে হচ্ছেন আপনার এটা, আর এটা ছেলের বন্ধু। আসসালামু বুঝছেন নি? ওয়ালাইকুম সালাম। বাগিনা, নাস্তা নিয়ে আসো। আসতেছি মামা। হ্যাঁ, আমাকে দাও। দেন আপনারা মিষ্টি মুখ করেন। সবাই নাস্তা করেন। আব্বা একটা গাই। আচ্ছা, কি আপনার নাস্তা নেন, আগে না মিষ্টি মুখ করেন। হ্যাঁ, ঠিক আছে, নাস্তা নেন। আপনারা নাস্তা নেন। ভাগিনা, এই উনার নাস্তা খায়, তুমি এক কাজ করো, ওই আমার মামুনি জরিনাকে নিয়ে আসো। আচ্ছা মামা, আমি আপুকে নিয়ে আসতেছি। হ্যাঁ, যাও নিয়ে এসো। ভাই সাহেব, এ হলো আমার মেয়ে, একটা সালাম দাও বড় করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেয়া সাহেব, আমরা আপনার মেয়েকে দেখেছি, মাশাআল্লাহ আমাদের ভালো লেগেছে। আচ্ছা মামুনি, তুমি এবার একটু ভিতরে যাও তো মা। মামুনি যাও, এবার তুমি ভিতরে চলে যাও। তো ঘটক সাহেব, হ্যাঁ, বলেন। আপনি বাবাকে একটু বলে যান যে আমার ছেলের জন্য একটা গাড়ি আর কিছু লেনদেনের কথা। তাহলে জরিনার বাপ, জি বলেন। বুঝছেন নি? এখন ছেলের বাবার মেয়ে পছন্দ হয়েছে, বুঝছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই, এখন ছেলের বাবার মানে কিছু চাহিদা আছে, বুঝেন নাই? চাহিদা মানে বুঝে বলেন। কিছু লেনদেনের ব্যাপার আর কি। হ্যাঁ। আরে তেমন কিছু না, এই আমার ছেলে আপনার মাইয়ারকে নিয়ে শ্বশুর বাড়িতে আসবে, তো তো একটা গাড়ি দিবেন আর কি, আর ওই বিয়ের খরচের জন্য কিছু টাকা পয়সা আর কি, এছাড়া আর কিছু না। কি বলেন ভাই সাহেব, আমি একজন সাধারণ গরিব মানুষ, কিভাবে সম্ভব এত টাকা? আর জরিনার বাপ,
আপনি একটু ভেবে শুনুন দেখেন ভালো করে, বুঝলেন নি? এরকম ছেলে আর পাবেন না, একদম ছেলে দেখতেছেন না? আর 1 লক্ষ টাকা আমার থেকে সম্ভব নয়। অসম্ভব। আমার ছেলেকে যদি একটা গাড়ি আর কিছু টাকা না দেয়, আমি এই জায়গায় বিয়ে করাবো না আমার ছেলেরে। এই সবাই চলো। না আব্বা আমি বিয়ে করবো, এটা আমার পছন্দ হয়েছে আব্বা। তোরে আমি বিয়ে করাবো, না আমি আরো ভালো জায়গায় বিয়ে করাবো। করবো আব্বা, আমি বিয়ে করবো। তোকে আমি আরো ভালো জায়গায় বিয়ে করাবো। বিয়ে করবো। বাপের উপর কথা বলিস? আমার পছন্দ হয়েছে আব্বা। বেয়াদব, চুপ কর। চল আমার সাথে আয় আয় সবাই আসো। আর তোকে আমি আরো ভালো জায়গায় বিয়ে করাবো। আর এখানে বিয়ে করাবো না, এই বাড়িতে না। আব্বা আর ধরি না বাপ, এরকম ছেলে আপনি আবার খাইবেন নি। আপনি ভালো করে বুঝে শুনে দেখেন, বুঝছেন নি? এরকম ছেলে আর খাবেন না। আমাকে এটা বুঝতে হবে, কারণ আমি এত টাকা গরিব মানুষ, আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। আরে ভাই, এরকম ছেলেকে আপনি পাবেন নাকি? আপনি টাকা কিছু দিয়ে হলো এটা ইয়া করে ফেলেন আপনি, বুঝছেন নি? তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ওকে, তো এই যে ভাই শুনছি। মেয়ে একটা আমার, বিয়ে তো দিতেই হবে। দেখি, অনেক কষ্ট করে জোগাড় করেছি। ঘটক সাহেবকে ফোন দিয়ে দিই। ঘটক সাহেব, হ্যাঁ আমি তো অনেক কষ্ট করে জোগাড় করেছি, কি করব, আমার একটা মেয়ে, বিয়ে তো দিতেই হবে। ঠিক আছে, আপনি নিয়ে আসেন ওনার বাবাকে, আমি রাজি আছি আমার মেয়ে বিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে। ভাই সাহেব, আমি অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছি, অনেক ঋণ করে, অনেক ধার করে। আরে আপনি এত চিন্তা করতেছেন তো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ টাকা তো পেলাম। তাহলে আগামী শুক্রবারে আচ্ছা, ঠিক আছে। বিয়ের ডেট আর কি। ঠিক আছে, আগামী শুক্রবার বিয়ে আরে, করব। জি ভাই সাহেব। তাহলে তো এবার বাকি ইনশাআল্লাহ, আছে। তাহলে ঠিক আছে? ঠিক আছে। আর আমি এসে আপনাকে দিই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। দেন দেখি আপনার কোনো দেখা সাক্ষাৎ নাই, কোথায় গেলেন আপনি? আসলে আমি একটু ব্যস্ত ছিলাম তো, তাই আগামী শুক্রবার আমার ছেলে জামিলের বিয়ে তো, তাই ও আচ্ছা আচ্ছা, তাহলে বিয়ের বাড়িতে গেলেন আপনি? হ্যাঁ এই তো বিয়ের বাড়িতে গেলাম, একটু লেনদেন ছিল আর কি। কি বল? হুজুর এটা যত কষ্টছে আমার। হ্যাঁ, যৌতুক নিচ্ছে ও। হ্যাঁ। যৌতুক তো আপনি জানেন না, ইসলামের মধ্যে সম্পূর্ণ যৌতুক দেওয়া নেওয়া সম্পূর্ণভাবে হারাম। আপনি কি জানেন যৌতুকের কারণে বেবিচার বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, মেয়েদের বিয়ে হচ্ছে না? তাহলে আজকে যদি আপনার মেয়ে থাকতো, আপনার যৌতুক দিতে হতো না? আরে তাই তো, আপনি তো ঠিক বলেছেন। আপনি তো এতদিন তো আমি এগুলো চিন্তা করিনি। আপনার কথা তো সত্য যে আমাদের সমাজে অনেক মেয়ের যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, অনেকের যৌতুকের কারণে, যৌতুকের পরে যৌতুক না দেওয়ার কারণে স্বামী থেকে অত্যাচারিত হচ্ছে, হ্যাঁ। জানা বেবিচার বেড়ে যাচ্ছে। আপনি তো আমার চোখ খুলে দিয়েছেন, সত্য কথা বলেছেন। কিন্তু আমি তো এটা আগে চিন্তা করিনি, কিন্তু এখন তো একটা সমস্যা হয়ে গেছে। আমি মেয়ের বাবা থেকে যে যৌতুক নিচ্ছি এগুলো কি করব? আমি কি করতে পারি? একটা কাজ করুন, আপনি আপনি মেয়ের বাবা থেকে যেগুলো নিয়েছেন সেগুলো মেয়ের বাবাকে ফিরিয়ে দেন এবং তার থেকে ক্ষমা চান যে আপনি যৌতুক নিয়েছেন, এগুলোর জন্য ওর কাছ থেকে ক্ষমা চান যে আমি আমার ভুল হয়েছে ভাইজান, আমি আর এই কাজের সাথে আর লিপ্ত হব না। তাহলে এই কাজটা ভালো হবে, এটা ভালো হবে। চলুন না আপনারা একটু আমার সাথে চলুন তাহলে। হ্যাঁ চলেন, আমার কাছে চলেন, আমার কাছে কথা বলে। মামা মামা আবু মারা গেছে। কি কস, আমার মারা গেছে? আপুকে যত দিয়ে বিয়ে দিচ্ছেন সেটা না, আপু গলার মধ্যে ফাঁসি দিচ্ছে। মামা কি বলস? আবু মারা গেছে। হায় আল্লাহ। মামা, আবু মারা গেছে। মামা মামা আবু মারা গেছে। বাবা কই জরিনার বাবা কই? এক এক কই? আসছেন ভাই? আসসালামু আলাইকুম। বসেন বসেন। বসেন, আপনারা বসেন। তো বিআই সাহেব, আসলে আমরা আসলে একটা কথা বলার জন্য আসলাম। তো ওই দিন আমার সাথে আপনার এখান থেকে যাওয়ার পরে ইমাম সাহেবের সাথে মসজিদের সামনে দেখা হলো। উনি বলছেন যে উনি আমার চোখ খুলে দিলেন, যৌতুক সম্পর্কে বললেন যে আমি যেই টাকাগুলো নিলাম, যৌতুক দিলাম, এটা সামাজিকভাবে অনেক বড় একটা অপরাধ। আজকে সমাজে এই যৌতুকের কারণে অনেক মেয়ের বিয়ে হচ্ছে না, অনেক ঘটনা হচ্ছে,
30 থেকে 35 বছর মেয়েদের বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হয় না। আমি এই ভুলটা আমি বুঝতে পেরেছি, তাই ভুলটা বুঝতে পেরে আমি আপনার টাকাগুলো আপনাকে ফিরিয়ে দিচ্ছি। আপনার কি হলো, আপনি কান্না টাকা নিয়ে করছেন কি কেন? হবে? আমার মেয়ে তো আর নাই। কি মেয়ে নাই? আমার জরিনা কি বলছেন এগুলা? জরিনা যখন শুনেছে আমি যৌতুক দিয়ে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, তো? সে আর নিজেকে সহ্য করতে না পারে সে ফাঁসি খেয়ে ফেলেছে। কি বলছেন এসব? সে আত্মহত্যা করেছে। সে আর নাই জরিনা। হায় হায় হায়, এখন কি হবে? আমরা তো বলেছিলাম ইমাম সাহেব, হারাম আমার কারণে, আমার ভাবের কারণে আজকে দুনিয়ার এই অবস্থা। এখন কি হবে? আমি তো অনেক বড় পাপ করে ফেলেছি। আসেন ইমাম সাহেব, আমরা সমাজের মানুষকে যৌতুকের কুফল সম্পর্কে কিছু শিখিয়ে দিই, যাতে করে আমাদের সমাজে এভাবে আর মানুষ যৌতুক না নিয়ে, যৌতুক না নেয়। আমাদের সমাজে যে সমস্ত গরিব পরিবারগুলো রয়েছে তাদের মেয়েদেরকে বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না এই যৌতুকের কারণে। ইসলাম যেদিকে সম্পূর্ণভাবে নিষেধ করেছে, আমরা সেই কাজ জোরপূর্বক করছি, যা আমাদের মোটেও উচিত নয়। আসুন আমরা এই কাজ থেকে বিরত থাকি, আমাদের সমাজকে, আমাদের দেশকে যৌতুক মুক্ত দেশ হিসেবে গড়ে তুলি। আসুন আমরা সমাজের মধ্যে এই যৌতুককে চিরতরে শেষ করে দেই। এই যৌতুকের কারণে অনেক বোন আজকে আত্মহত্যা করছে, অনেক বোনের বিয়ে হচ্ছে কিন্তু স্বামী কর্তৃক নির্যাতিত হচ্ছে। আসুন আমরা এই যৌতুক না নেই এবং সমাজকে যৌতুক মুক্ত সমাজ হিসেবে গড়ে তুলি।